আজিজুল বারী হেলাল, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন যেটা সংশোধন করা হলো, এখানে আপনি জানেন যে নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থাৎ মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ অর্থাৎ সব এমএনএ যারা ছিলেন তখন ও এমপিওভুক্ত প্রাদেশিক পরিষদে যারা সদস্য ছিলেন, এখন থেকে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত করা হবে। এতদিন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা হতো। আপনি এটাকে কিভাবে দেখছেন, এই শ্রেণীকরণকে? ধন্যবাদ। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা আমাদের সবার ঐতিহাসিকভাবে আমরা জানি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমাদের বর্তমান যে জামাতে ইসলামী বাংলাদেশ তারা বিরোধিতা করেছিল। এইটা নিয়ে তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই, এটা ক্রিস্টাল ক্লিয়ার একদম। এখন আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন মন্ত্রণালয় যে অধ্যাদেশটি পাঠিয়েছেন যে কারা মুক্তিযোদ্ধা এবং কারা মুক্তিযুদ্ধের সহযোগী, এইটা করেছে। তো এখন যেটা বুঝছি যে যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল তারা বীর মুক্তিযোদ্ধা, আর যারা প্রবাসে যায় মুক্তিযুদ্ধকে সহায়তা করেছেন তারা তাহলে কী? তাদেরকে সহযোগিতা বলছে। আমি তো বলি তাদের থেকে যদি বলা হতো শরণার্থী মুক্তিযোদ্ধা, যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে আপনার যুদ্ধের জন্য নাকি অর্গানাইজ করেছিল, এটা নিয়েও তো কিন্তু বিতর্ক আছে, অনেক বিতর্ক, যে যারা পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সময় তারা কি আসলে বীর মুক্তিযোদ্ধা? এটা কিন্তু রাইটলি বলছে, তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা না। যারা সরাসরি, যেমন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি, অবশ্যই সেই কারেকশন হলো, তাহলে আপনি কি সাধুবাদ দেবেন কিনা সরকারকে এই কাজটার জন্য? এখন এখানে একটা বক্তব্য আছে যে এই প্রসঙ্গগুলো এখন তোলার কি খুব প্রয়োজন ছিল, এটা একটা বিষয়। এখন মানুষ তো সবাই জানে যে কারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, কারা মুক্তিযুদ্ধের শরণার্থী মুক্তিযুদ্ধ ছিল, এবং কারা আপনার মাঠে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। এটা সবার কাছে ক্লিয়ার। এখানে তো আপনার বিভিন্ন ন্যারেটিভ বানানোর কোনো প্রয়োজন নেই। না, ইতিহাসের কিছু জিনিস আমার মনে হয় যেটা এইটা দেখেন, এই বিষয়গুলো তো সংযুক্ত করা এটা উচিত। তো ইতিহাস তো লেখে ঐতিহাসিকরা, এবং ঐতিহাসিকরা সবাই, কোনো ঐতিহাসিক লেখেনি যে জামাতে ইসলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের সহযোগী ছিল, কেউ লেখেনি, বা আমরা পাবলিক পারসেপশন এরকম না। এইটার ব্যাপারে আমি একমত, যে সবাই একমত, আমি কেন, ইভেন কি এখানে যারা আছেন তারা সবাই একমত। তা আমার বক্তব্য, যারা পালিয়ে গিয়েছিল শরণার্থী মুক্তিযুদ্ধ তারা সহযোগী, এইটা এই ডেফিনেশনটা দেওয়া কতটা যুক্তিসঙ্গত হয়েছে? তাদেরকে সহযোগী এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সবাই তো মুক্তিযোদ্ধা। সহযোগী না বলে তাদের যদি বলা হতো যে শরণার্থী মুক্তিযোদ্ধা, দূর থেকে, এখন সেইখান থেকে তারা মুক্তিযোদ্ধা পরিচালনা করেছে কিনা, অন্য কোনো এজেন্ডা ছিল কিনা, যেমন মুজিব বাহিনী একটা গঠন হয়েছিল আপনার মুজিবনগর সরকারের বিরুদ্ধে। মুজিব মাইদি কিন্তু মুজিবনগর সরকারের বিরুদ্ধে অনেক ফাইট করেছে, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাই না? মুজিবনগর সরকার যেটা ছিল তাজউদ্দিনের নেতৃত্বে, তাদের বিরুদ্ধে তো মুজিব বাহিনী যুদ্ধ করেছে। আর এখন আমার বক্তব্য যে এই যে আমাদের বাংলাদেশের সামনে এখন বার্নিং যে কোশ্চেনটা, যে টু ট্রান্সফর্ম দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু রিএস্টাবলিশ দ্য ডেমোক্রেসি, এইটাকে যে পাশ কাটানোর বিভিন্ন রকম ছলাকলা হচ্ছে, এটা তো আমরা বহুবার বলেছি। এবারও দেখেন যে অনুষ্ঠানটা হলো গত পরশুদিন, সমস্ত দলকে নিয়ে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে ঐক্যমতের কমিশনার, সেখানে তিনি প্রথমেই বললেন যে আমি এসেছি সংস্কার করতে। এখন আমার প্রশ্ন, আসলে তার এই কথাটা কি ঠিক? তিনি কি শুধু সংস্কার করতে এসেছেন? তিনি বলতে পারতেন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যে সমস্ত সংস্কারের প্রয়োজন, যা কিছু করার প্রয়োজন, আমি তার জন্য এসেছি। অথচ তিনি সব কিছু পাশ কাটিয়ে বললেন যে আমি সংস্কারের জন্য এসেছি। তার মানে হলো আমাদের নির্বাচনকে সেকেন্ডারি না টারশিয়ারি পর্যায়ে নিয়ে গেল। এইটা একটা প্রশ্ন, যে প্রথমেই তো তাকে বলা উচিত ছিল যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবার যে সমস্ত প্রয়োজন, সেই সমস্ত সংস্কারের জন্য আমার এই সরকার। তা না বলে শুধু বলল যে সংস্কারের জন্য আমি এসেছি। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য, যে দেখেন, আমরা সমস্ত রাজনৈতিক দল সরকারের থেকে যে সমস্ত সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল তার 60% আমরা বা 70% আমরা ঐক্যমত হওয়ার পরে বলছিলাম যে এইটা হবে জুলাই চার্টার। কিন্তু ডক্টর ইউনূস সরকার বললেন যে জুলাই চার্টারকে আরও সমৃদ্ধ,
আরও মানে কোয়ালিটিফুল করার জন্য অন্য আরও কোনো বিষয়ে একমত হওয়া যায় কিনা, এইখানেও কিন্তু আমরা একমত হয়েছি। ঠিক আছে, আমরা অন্য অন্য যে কোনো বিষয় এখন একমত হয়নি, সেসব বিষয়ে আলোচনা করবো, যেমন 70 আর্টিকেলস, তারপরে নারীর ভোটাধিকার, তারপরে স্থায়ী কমিটির সদস্য। আমার প্রশ্ন যে এই সমস্ত ন্যারেটিভগুলো তোলা হচ্ছে কী জন্য? একটা জিনিস রিজলভ হচ্ছে যেখানে, যে ঠিক আছে সংস্কার কী সংস্কার হবে, তারপরে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আপনার কি সংস্কার করবে, সবাই ঐক্যমত হওয়ার পরেও তিনি আরো কিছু বিষয় তুলে একটু অ্যাড করতে চাই, প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি যেটা বলেছেন যে জুলাই চার্টারে আপনারা অলমোস্ট 70% বিষয়ে আপনারা সবাই ঐক্যমতে পৌঁছেছেন, কিন্তু কিছু বিষয় উনি হয়তো চাইছেন যে আরও এটা ব্রডলি যদি আরও ডিসকাস করে আরও কিছু জিনিস আপনারা অ্যাড করতে পারেন, এখানে ঐক্যমতে পৌঁছতে পারেন, তাহলে এটা সমৃদ্ধ হবে। তো যেমন এখানে তো আসলে কিছু বিষয় আছে, অনেকেরই আকাঙ্ক্ষার জায়গা আছে। 70 অনুচ্ছেদ নিয়ে কতটুকু পর্যন্ত হবে, এখানে জামাত 70 অনুচ্ছেদ চায়নি। নারী ইস্যু আছে, নারীরা, আপনারাও বলছেন সংরক্ষিত আসন থাকবে, জামাত ইসলামও বলছে সংরক্ষিত আসন থাকবে, তারা নারীর সংখ্যা যারা যতজন থাকবে সে আসন আরও কম প্রস্তাব করেছেন জামাত থেকে নেতারা। তো এই বিষয়গুলো তো আসলেই মানুষের আকাঙ্ক্ষার জায়গা। তো আপনারা এটা নিয়ে কথা বলে, এটা তো হয়তো খুব বেশি সময়েরও দরকার নেই এগ্রি করতে বা না করতে, তাহলে এই আলাপটা থাকতে সমস্যা কোথায়? দেখেন, 70 আর্টিকেলস নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে 3টা বিষয়ে সবাই ঐক্যমত, কম বেশি সবাই, যে অর্থ বিল, নো কনফিডেন্স, আর হলো আপনার সংবিধান বাজেট, অর্থ বিলই তো বাজেট, আপনার সংবিধান সংস্কারের বিষয়। আমরা সেখানে বলছি সংবিধান সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ যেসব সংস্কার, এগুলো আপনার পরবর্তী পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। আরেকটা আমরা যোগ করেছি যে নিরাপত্তার বিষয়টি, যখন যুদ্ধের একটা কোনো আহ্বান থাকবে, তখন যাতে কেউ ইন্ডিভিজুয়াল কোনো মতামত না দিয়ে পার্টির মতামত দেয়, আমরা এটা করেছি। কিন্তু অন্য 3টে বিষয় কিন্তু আমরা সবাই একমত। তার মানে আমি দেখতেছি যে এই 70 আর্টিকেলস এটা স্যাটাসাইড একটা বিষয়। আমরা বলেছি যে অর্থ বিল, নো কনফিডেন্স, সবাই বলেছে, কোনো রাজনৈতিক দলের সাথে দ্বিমত করে, আবার এইটা তোলা হচ্ছে কি জন্য? তারপরে নারীর বিষয়টা সবাই আমরা ঐক্যমত, তাই না? এটা সবাই ঐক্যমত। আপনারা কি মানে কত, আপনারা দুইজন জামাত বিএনপি কি নারী ইস্যুতে 50 থেকে 100 জন নারী আপনার অংশগ্রহণ করতে পারে এবং তারা নির্বাচিত হবে কিভাবে? পিআর পদ্ধতিতে। আমরা বলছি যে যেহেতু আমরা এখনো গণতন্ত্রের প্র্যাকটিসে ওই পর্যন্ত যেতে পারিনি, আমাদের নারীরাও ওইভাবে এখনো অগ্রসর হয়নি, এই জন্য আমরা আরো কয়েকটা সংসদ, কিন্তু এই যে আপনি কথাটা বললেন, এখানে আমি একটু ডিফার করতে চাই। আপনি বলছেন নারীরা এখনো ওইভাবে অগ্রসর হয়নি নির্বাচনের জন্য, এটা পারসেপশন, এটা কিন্তু পারসেপশন। আমি বলছি যে সবাই বলছে, আপনাদের তো কোনো এটা নিয়ে রিসার্চ নেই, পারসেপশন থেকেই বলছেন। না, আমরা বলছি যে দেখেন, 100টা নারী যদি ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, তার কিন্তু কনস্টিটিউয়েন্সি অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা 300 জন, আর তার মানে ওরা 3টা কনস্টিটিউয়েন্সির একটা নারী। এটা নির্বাচন কমিশন থেকে যে পদ্ধতিটা প্রস্তাব করেছে, সেটা আমি নিজেও একেবারে ডিসএগ্রি করি। এটা সম্ভব না, একজন নারীর জন্য এটা অনেক বাড়তি চাপ। কিন্তু আপনারা তো সেখানে একটা ভিন্ন প্রস্তাব দিতে পারতেন, আমার মনে হয় সেই কথাটাই এখানে বলা হয়েছে। এটা আরো পর্যবেক্ষণ করার জন্য, আরো এটা নিয়ে মানে অনুসন্ধান করবার জন্য এই বিষয়টা এখন যে অবস্থায় আছে, 50 থেকে 100 জন নারী আমাদের স্থায়ী কমিটির সদস্য। দেখেন, স্থায়ী কমিটির মন্ত্রণালয় বিষয়ক কমিটি আর সংসদ বিষয়ক কমিটিতে বলা হচ্ছে, সরকার বলছে, রাজনৈতিক দলগুলো বলছে না, সরকার অযথা বলছে সমস্ত কমিটির প্রধান হবে বিরোধী দল। তার মানে কি? আরেকটা তর্ক, সংসদীয় কমিটির কথা আপনি বলছেন, সংসদীয় কমিটি এবং মন্ত্রণালয় বিষয়ক কমিটি।